চিরকুট পর্ব 14। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। সুন্দর ঝকঝকে সকাল, আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা, উজ্জ্বল সোনালি রোদে ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে, হাতে অ্যাসাইনমেন্ট। সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখল 10:29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উঁকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদকে। নম্রতা কপাল কুঁচকে বলল, আমি। স্যার আপনাকে ভেতরে যেতে বললেন, ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10:30। দুই হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টানো নম্রতা দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, ব্যাটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়েই জোরে সোরে শ্বাস ছাড়ল নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করলো। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উঁকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাঁটছিল। দুই ভ্রু মাঝখানে হালকা কুচকানো, গায়ে গাঢ় নীল শার্ট, কবজির ওপর সাদা চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুচকে থাকা ভ্রুজোড়া সোজা করে গমগমে কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকেই ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা মাথা ভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না, চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটির ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করলো উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগমে কণ্ঠে বলল, আরফান বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল। গলা শুকিয়ে এলো। সন্তর্পণে একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। আকাশ পাতাল চিন্তাভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ারে ঠেস দিয়ে নম্রতার দিকেই তাকিয়েছিল। ঘাড়টা হালকা কাত, দৃষ্টি গম্ভীর ও শান্ত। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোণায় হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট। আপনাকে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আজ ঝামেলাহীনভাবেই স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট? আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়, একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠে নিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেওয়ালটির দিকে তাকিয়ে রইল। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিভ দিয়ে উপরের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান এখনই ভঙ্গিমায় উত্তর দিল, বলুন। নম্রতার অস্তিত্ব আরও বাড়ল। অস্বস্তির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন, অদ্ভুত, খ্যাপা, আবার পাগলাটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো বললেন না?
নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাদ সম্পর্কে প্রশ্ন করার ছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাদকে চিনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিভ ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যি কি নিশাদই নম্রতার সে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করল, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়াকু? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পরমুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠেস মারা কণ্ঠে বলল, ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? ওহো, গ্রেট, আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথার অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল। মুহূর্তেই রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ধেবে থাকা রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রও তেমন। কথায় আছে না, সাপের হাঁচি বেদেই চেনে। আসছি, ডক্টর আরফান আলম স্যার, আল্লাহ হাফিজ। কথাগুলো বলে এক মুহূর্তও দাঁড়ালো না নম্রতা। এই লোক নিজেকে ভাবেটা কি? প্রিন্স চার্মিন? নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করেই এত অহংকার। কিন্তু এ কি? নম্রতার রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা। সচেতন মস্তিষ্কে বাজতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাদ ঘন ঘন লাইব্রেরিতে যেত, পড়াকু ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি এই সেই পুরুষ, নম্রতার কল্পনার কল্পপুরুষ? কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদেও মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো নম্রতা। সাথে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকের ডগা লাল, চোখ দুটোও খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতাও খানিকটা চিন্তিত, অবিশ্রান্ত। ক্যান্টিনের সুস্বাদু চা আজ তেতো, বৃষ্টি, আড্ডাও জমছে না। চারিদিকে কেমন বিষণ্ণ উদাস ভাব। অনন্ত ক্যাম্পাসেই ছিল, কিন্তু নানা টালবাহানার ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে এই ঘন্টা দুই হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্রতা বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পোড়াচ্ছে তার, পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে ওই লোকটাকেই চাই, বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও চাই। এমন বিষণ্ণই মৃদুল পরিবেশে দমকা হওয়ার মতো উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ ছাড়টা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। ছোঁয়া কোল্ড ড্রিংকের ক্যান হাতে ট্যাপ করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিংকের ক্যান। এক চুমুক সবটা শেষ করে ভারী আয়েসি কণ্ঠে বলল, বালের লোকাল বাস, জীবনটারে মেইনস হলো বালাই না কি, মেইন হল বানাইয়া ছাইরা দিয়েছে একদম। শালার যেদিকে তাকাই শুধু দুর্গন্ধ। এই গরমের দিন এত ঘষাঘষি কইরা বাসে উঠতে মন চায়? শালার বুইড়া আঙ্কেলগুলাও আরেক সার্কাস। এমনভাবে শরীরের ওপর পড়ে মনে হয় নয়া পিরিত জাগছে। রিডিকিউলাস মন্ডাই চাই বাল বলে ... নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া। রণচণ্ডী রূপ নিয়ে বলল, তুই আবার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন? আগের মতো? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা,
ফাজিল একটা, অসভ্য। আর এইসব কি ভাষায় কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ব বোধ নেই তোর? ছি, আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ড্যামকে আর ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল, ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটাই ব্যক্তিত্ব মারাইতে আসছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিত্ব জ্ঞান দেব গাবাল। আমার সামনে আজাইরা ঢং মারাইতে আসবি না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের উপরে 2 বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, প্রচণ্ড গরম আজ, আমি বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম, মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুঁচকালো, বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এই অনন্ত কই রে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে, দক্ষ হাতে টুংটাং সুর তুলছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনেও হেভি হ্যান্ডসাম লাগে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো, চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা। নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো, ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা তোমারে এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেলল সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই ঠিক আছিস নীরু? চোখ মুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে, ঠিক আছি। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের ওপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল, চোখ মুখ বিকৃত করে বলল, জামাই মইরা গেছিল নাকি রে? কান্দছিস মনে হইতাছে। চোখ নাক লাল কেন? জামাই মরলে কান্দস লাগবো? আমরা আছি না? দরকার পড়লে আরেকটা জামাই ধইরা আইনা দিমু, প্যারা নাই। নাদিমের কথায় হেসে ফেলল নীরা, চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখলো, কপাল কুঁচকে বলল, জ্বর টর তো নাই? কি হয়েছে বলতো, কেঁদেছিস কেন? নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডায় এসে পৌঁছালো অনন্ত। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো। কথাটা শুনে চোখ তুলে তাকালো অনন্ত। টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেঁদে কেঁদে মরে যাওয়ার মতো কি হয়েছে? আশেপাশের মানুষ কেঁদে কেটে অমাবস্যা নামাই ফেলছে। এই পর্যন্ত ছিল নীলচিরকুট পর্ব 14। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।